আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতালি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী। এবার নিজের ফেসবুক প্রোফাইল লাল করলেন ডক্টর ইউনূস। জানাবো 175 মৃত্যু তথ্য বিশ্লেষণ, নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। অন্য ব্যানারে এলেও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে বলছেন ইনু। এবং সর্বশেষ জানাবো ভবিষ্যতে দমন পীড়নের অন্যতম হাতিয়ার হতে পারে কোচা আন্দোলনের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত, শিবির ও বিএনপি তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, তারা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। জামায়াত, শিবির ও বিএনপি অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যায় অভ্যস্ত। আহত সবাইকে সমানভাবে চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। এক্সপ্রেস ও মেট্রো রেলের ভাঙচুর করা পরিষেবাগুলি পুনরায় চালু করতে কিছুটা সময় লাগছে। জনগণের সম্পদ ধ্বংস এবং জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। সম্পদ ধ্বংস বা পুরো ঘটনার যেন বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত হয় সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে ঐতিহাসিকভাবে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি এই সম্পর্কের সেতু বন্ধন হিসেবে কাজ করছে এবং তারা উভয় দেশের অর্থনীতির অবদান রাখছে। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করবেন বলেও জানান তিনি। বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বিক্ষোভ বা কোনো ক্র্যাকডাউন পরিস্থিতির সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ইতালিয়ান পুলিশের যথেষ্ট অভিজ্ঞতা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির পুলিশ ধাপে ধাপে এই অভিজ্ঞতা অর্জন করেছে। এই বিষয়ে তারা বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দিতে চায়। নিজের ফেসবুক প্রোফাইল লাল করলেন ডক্টর ইউনূস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, ছাত্র জনতা হত্যা সহ 9 দফা দাবিতে এখনো উত্তাল বাংলাদেশ। দ্বাদশ নির্বাচনের আগ থেকে বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন ইস্যুতে কথা বলছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো নির্বাচন নিয়ে, আবার কখনো দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। রক্তলাল প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ। মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল, র্যালি হয়েছে বিভিন্ন স্থানে। শিক্ষক শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে। শিল্পী, সংস্কৃতি সেবীরাও যোগ দেন। চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এরপর প্রতিবাদ চলে অনলাইন ও অফলাইনে, যা কিনা এখনো চলছে। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নেটিজেন নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো পরিবর্তন করে, আবার কেউ টাইমলাইনে লাল রঙের ছবি পোস্ট করেন। বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি, তারকা, প্রবাসী, বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এমনটা করেছেন, অনেকে এখনো করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। 175 মৃত্যুর তথ্য বিশ্লেষণ, নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় ৭৮% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। সংঘর্ষে এখনো পর্যন্ত 212 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো। এর মধ্যে 175 জনের মৃত্যুর বিশ্লেষণ করে দেখা যায় 137 জনের শরীরে প্রাণঘাতী গুলি ও 22 জনের শরীরে ছররা গুলির চিহ্ন ছিল। অন্যদের মধ্যে 10 জনের শরীরে ছিল মারধর ও আঘাতের চিহ্ন। 4 জনের মৃত্যু হয়েছে গাড়ি ও স্থাপনায় দেওয়া আগুনে পুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে 2 জনের। বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগের গুলির চিহ্ন একটি, কারো কারো ক্ষেত্রে 2টি চিহ্ন দেখেছেন স্বজনেরা। বিক্ষোভে যেমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তেমনি নিহত ব্যক্তিদের কেউ কেউ নিজের বাসার ভেতরে, বারান্দায় ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। পর্যালোচনায় আসে 175 জন নিহতের মধ্যে 22 জন শিশু ও কিশোর, 18 থেকে 29 বছরের মধ্যে 103 জন, 30 থেকে 39 বছর বয়সী 27 জন, 40 বা এর বেশি বয়সী 20 জনের। 3 জনের বয়স জানা যায়নি। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি, জামাত সহ বহু অনুপ্রবেশকারী দুষ্কৃতকারী ঢুকে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে। তাদের গুলিতেই অনেকে মারা গেছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলার এজাহার হয়। তদন্তে কারা গুলি করেছিল তা বেরিয়ে আসবে। খুনের দায়ে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা
হবে। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 25 জুলাই এক বিবৃতিতে বলেছেন, বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে তারা এর প্রমাণ পেয়েছে। এছাড়া 30 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এক খোলা চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার লিখেছেন, আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর গুলির বেআইনি ব্যবহার, শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং AK ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার করেছে। অন্য ব্যানারে এলেও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে, বলছেন ইনু। যে ব্যানারেই আসুক না কেন জামায়াতের রাজনীতি মোকাবেলা ও নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত 20 থেকে 30 বছর ধরে তারা একই কাজ করছে। সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে। আরও আগে জামায়াতকে নিষিদ্ধ করা ভালো ছিল। সরকারের এই সিদ্ধান্ত জামায়াতের রাজধানী পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি তাদের রাজনীতি নিষিদ্ধ করা পুরোপুরি সম্ভব হবে। অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতের রাজনীতির সম্ভাবনা দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সেটি ভবিষ্যৎ বলে দেবে। যে কোনো ব্যানারে আসুক না কেন ওই রাজনীতি মোকাবেলা করতে হবে, সেই রাজনীতি নিষিদ্ধ হবে। জামাত যদি সশস্ত্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতি অনুসরণ করে তাহলে সেটিও বন্ধ করা হবে। ভবিষ্যতে দমন পীড়নের অন্যতম হাতিয়ার হতে পারে কোটা আন্দোলনের মামলা। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলা হয়েছে। পুলিশের ভাষায় তারা দুষ্কৃতকারী। হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া অধিকাংশ হত্যা মামলায় দাবি পুলিশ। এদিকে সুরতহাল প্রতিবেদনেও লাশের শরীরে গুলির চিহ্ন এড়িয়ে গেছে পুলিশ। এমনকি ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ গানশট ইনজুরির লেখা থাকলেও সুরতহালে গুলির আঘাতের কথা উল্লেখ করা হয়নি। সহিংসতার ঘটনায় ডিএমপিতে হত্যা মামলার সংখ্যা 53টি। এতে 3 পুলিশ সদস্য সহ রাজধানীর 150 জনের মৃত্যু তথ্য দিয়েছে পুলিশ। বিক্ষোভের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ছাড়াও এদের মধ্যে ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং অজ্ঞাতনামা পথচারী রয়েছেন। তাদের সবার মধ্যে ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। হত্যা মামলায় এজাহার বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 90% মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। আসামির ঘরে অজ্ঞাতনামাদের কথা বলা হয়েছে। ফলে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে হয়রানির আশঙ্কা ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের। এমনকি ভবিষ্যতে রাজনৈতিক দমন পীড়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে এসব মামলা। ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় এখনো পর্যন্ত মামলার সংখ্যা 274টি। দণ্ডবিধি 143, 147, 184, 149, 307 ও 302 সহ আরো বেশ কিছু ধারায় এসব মামলা করা হয়েছে। এতে বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গা হাঙ্গামা, সরকারি কাজে বাধা, হত্যা সহ বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত 53টি হত্যা মামলা। পুলিশে জানায়, আন্দোলনে সহিংস হয়ে ওঠা যাত্রাবাড়িতে সর্বাধিক 16টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া কদমতলীতে 4, বাড্রায় 5, ভাটারায় 3, পল্টন ও নিউ মার্কেটে 6টি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর ও কাফরুলে যথাক্রমে 2টি করে এবং খিলগাঁওয়ে, গুলশান, বনানী, ধানমন্ডি, হাতিরঝিল, উত্তরা, পশ্চিম ও পূর্ব থানায় 1টি করে হত্যা মামলা হয়। এর মধ্যে পুলিশ হত্যা মামলার সংখ্যা 3টি। এজাহার বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ হত্যা মামলায় দুষ্কৃতকারী হিসেবে সন্দেহভাজন তৃতীয় পক্ষের কথা বলা হয়েছে, তবে তাদের কারো নাম ঠিকানা উল্লেখ করেনি পুলিশ। এছাড়া প্রায় সব মামলায় কোটা আন্দোলনের আড়ালে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীদের তৎপরতার কথা উল্লেখ করা হয়। মামলার কোথাও পুলিশের গুলির কথা বলা হয়নি। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিও চিত্রে বিক্ষোভ দমনে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা গেছে। এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, এজাহার ছাড়াও বেশিরভাগ সুরতহাল প্রতিবেদনেও লাশের শরীরে গুলির চিহ্ন এড়িয়ে গেছে পুলিশ। 20 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল করেন শাহবাগ থানার এসআই সানারুল হক। এতে বলা হয়, মৃতের কপাল সহ সাদা রাউন্ড ব্যান্ডেজ। খুলে দেখা যায় যে মাথা কামানো চুল নেই। ডান কানের উপর পর্যন্ত ডাক্তার কর্তৃক 35টি সুতার সেলাই, যা লম্বা অনুমান 12 ইঞ্চি। মাথার বাম পাশে কালো দাগ দেখা যায়, বাম চোখ কালো এবং ফোলা জখম, বাম কানে রক্ত, মুখ ফোলা। 18 জুলাই রাজধানীর প্রগতি সরণিতে সহিংসতায় জনৈক হাসান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে 19 জুলাই তিনি মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের ডেথ সার্টিফিকেটে লেখা হয় গানশট ইনজুরি, কিন্তু সুরতহাল
প্রতিবেদনে এই বিষয়ে কিছুই বলা হয়নি, এমনকি লাশের শরীরে থাকা গুলির কথা উল্লেখ করেনি পুলিশ। 19 জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি শপিং মলের সামনে গুলিবিদ্ধ হন ওয়াসিম নামের এক যুবক। পরে ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। হাসপাতালের নথিতে তার মৃত্যুর কারণও গানশট, কিন্তু পুলিশের সুরতহাল প্রতিবেদনে ওয়াসিমের শরীরের কোথাও গুলির চিহ্ন উল্লেখ করা হয়নি। 20 জুলাই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয় মাথার পেছনে রক্তাক্ত নানা জখম, যাহা লম্বা অন্তত 3 ইঞ্চি, কপাল স্বাভাবিক, উভয় চোখ খোলা, বুক, পেট, পিঠ, গলা ও ঘাড় স্বাভাবিক। এজাহারের কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু রাতে বলেন, এই বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে, আশা করি তদন্তে সবকিছু স্পষ্ট হবে। পুলিশ যদি আত্মরক্ষার্থে গুলি চালিয়ে থাকে তবে সেটিও তদন্তে বেরিয়ে আসবে, আবার যারা পুলিশকে হত্যা করেছে সেটিও বের হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ বিষয়ে উচ্চ আদালত থেকেও বিচার বিভাগে তদন্ত কমিটি কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।